মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরীর রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 এ। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। মুকুল মর্গের বাইরে বসে ভাবছিল, আজ মনে হয় আর কোনো বডি আসবে না। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সবে ভাবছে ও এবার উঠবে, তখনই গাড়ির আওয়াজে চমকে তাকালো। দেখলো গাড়ির ভেতর থেকে একটা বডি নামানো হচ্ছে। সামনে গিয়ে দেখলো একজন মহিলা। অন্ধকারে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। শুনতে পেল সুইসাইড কেস। আজকে এত রাত্রে এমনিতেই বডি পড়ে থাকবে। বডিটাকে ভেতরে ঢুকিয়ে দিতে বলল মুকুল। কাল সকালে যা হবার হবে। সব বন্ধ করে বেরিয়ে পড়ল মুকুল। রাস্তায় যেতে যেতে মুকুল ভাবছিল, মানুষ যখন বেঁচে থাকে তখন তার কত যত্ন হয়, আর মরে গেলে সেই মানুষটা হয়ে যায় একটা বডি। তখন আর তার কোনো মূল্য থাকে না। মুকুলের মনে আছে, ও যখন এই মর্গের দায়িত্বরত এক কর্মকর্তা হিসাবে চাকরিতে জয়েন করেছিল, তখন ওর বাড়িতে সবাই প্রবল আপত্তি করেছিল। কেউ চাইছিল না ও লাশ কাটা ঘরে কাজ করুক। আসলে মর্গ বা লাশ কাটা ঘর সম্পর্কে সবার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে। সত্যি বলতে কি, প্রথম মুকুলও নিজেও খুব ভয় পেত। কত রকমের বডি যে এখানে আসে তার কোন ঠিক ঠিকানা নেই। কিছু কিছু বডি তো এত ভয়ঙ্কর দেখতে হয়ে যায়, গায়ে কাটা দিয়ে ওঠে, আর এত দুর্গন্ধ যা সহ্য করা যায় না। আসলে এইসব তো অপঘাতে মৃত্যু, সেই জন্যই তো এখানে আনা হয়। এই তো সেদিন বিষ খেয়ে দুটো ছেলে আর মেয়ে সুইসাইড করেছিল। ওদের বডি যখন এনেছিল, এত দুর্গন্ধ বের হচ্ছিল, মুকুলের নাকে এখনো সেই গন্ধ লেগে রয়েছে। সেটা মনে করলে মুকুলের আজও গা গুলিয়ে ওঠে। প্রতিদিন 8 থেকে 10টা বডি এখানে আসে। তাদের পোস্টমর্টমের পর এই বডির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুকুলের। সেগুলোকে পোস্টমর্টমের পর ভালো করে পলিথিনে মুড়ে তার উপর কাপড় জড়িয়ে আলাদা আলাদা করে ঠান্ডা ঘরে রেখে দিতে হয়। তারপর বাড়ির লোক এলে শনাক্ত করে সেই সব বডি নিয়ে যায়। এইসব কথা ভাবতে ভাবতে মুকুল তার হাত ঘড়ির দিকে তাকালো। কে জানে আজ লাস্ট ট্রেনটা সে পাবে কিনা। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে শুরু করলো মুকুল। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর ছাতাটাও আনতে ভুলে গেছে। স্টেশনে এসে ভাগ্যক্রমে ট্রেনটা পেয়ে গেল। মনে মনে ভাবলো, যাক বাবা, বাঁচা গেল। পুরো ট্রেনে গুটি কতক লোকজন। মুকুল একটা সিটে টান টান হয়ে শুয়ে পড়ল। সারাদিন বসে বসে কোমরটা ধরে যায়। এখন আধ ঘন্টা নিশ্চিন্তে শুতে পারবে। চোখটা বন্ধ করতেই হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ পেয়ে ওর ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে বসে পড়ল। একজন মহিলা ঠিক ওর সামনের সিটে বসে আছে। চোখ বুঝলে ভালোভাবে দেখলো, না, ভুল না, সত্যিই একজন মহিলা ওকে ডাকছে। এত রাতে এই মহিলা একা, তাও বা লাস্ট লোকালে। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না।
একটু ভয়ও পাচ্ছে ও। যদিও সারাদিন লাশ ঘরে থেকে থেকে ভূতের ভয় ওর নেই। মৃত মানুষের সঙ্গেই তোর সারাদিন কাটে। মহিলাটি বলল, কি ভাবছেন দাদা? এত রাত্রে আমি এভাবে একা কেন? আসলে কলকাতায় এসেছিলাম ডাক্তার দেখাতে। অপরিচিত জায়গা তো, সব খুঁজে দেখতে দেখতেই অনেক সময় লেগে গিয়েছিল। আর অত কিছু তো আমি জানি না, তাই ট্রেন ধরতেও এত দেরি হয়ে গেল। মুকুল বলল, কিন্তু আপনি আপনি এভাবে একা এত রাতে কাউকে সঙ্গে আনেননি কেন? এত রাতে কোনো বিপদও তো আপনার হতে পারে। এবার মেয়েটার মুখটা বিমর্ষ লাগলো। আনমনা হয়ে বলল, বিপদ বিপদ যা হওয়ার তা তো হয়েই গেছে দাদা। জিজ্ঞাসা করল মুকুল, কি হয়েছে আপনার? মেয়েটি কথা ঘুরিয়ে দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? মুকুল বলল, এই তো বীরশিবপুর। মেয়েটি বলল, বীরশিবপুরে? ও তো আমার বাপের বাড়ি। মুকুল ঘুরিয়ে জিজ্ঞাসা করল, আর আপনি থাকেন কোথায়? মানে আপনার শ্বশুর বাড়ি কোথায়? মেয়েটি বলল, কোলাঘাট। মেয়েটি আরো অনেক গল্প করল। বলল, বছর দুয়েক আগে ওর বিয়ে হয়েছে। ওর বিয়ের পর ওর বাবা মা একা হয়ে গেছে। ছোট ভাই, তাও অনেক ছোট। আরো বলল মেয়েটি, শ্বশুর বাড়িতে ওর বাবা মা অত যেতে পারে না, গরিব বলে অত সম্মানও পায় না সেখানে। আর মেয়েটিকেও ওরা অত ওর বাবা মার কাছে আসতে দেয় না। মুকুল নিজের থেকে কিছু জিজ্ঞাসা করছিল না। আসলে অপরিচিত কারুর সম্পর্কে এত আগ্রহই বা দেখাতে যাবে কেন? রোজ কতই না লোক ট্রেনে ওঠে, তাদের সঙ্গে আলাপ পরিচয় হয়। ট্রেন থেকে নেমে সব ভুলে যায়। মেয়েটি কিছুক্ষণ চুপ করে আবারও বলল, দাদা, আমার মতো কত মেয়ে রোজ এইভাবেই হারিয়ে যায় দাদা। কেউ জানে না, কেউ জানতেও পারে না তাদের কথা। মুকুল বলল, মন খারাপ করবেন না বোন, সব সব ঠিক হয়ে যাবে দেখবেন। আবারও মেয়েটি বলল, আর কিছুই ঠিক হবে না দাদা, আমার জীবনে সব শেষ হয়ে গেছে। কথায় কথায় মুকুলের নাম্বার সময় হয়ে গেল। ও মেয়েটিকে বলে নিজের সিট ছেড়ে উঠে পড়ল। মেয়েটিও ওর সঙ্গে সঙ্গে উঠে এসে বলল, আমার আমার একটা উপকার করবেন দাদা। আমার এই চিঠিটা আমার বাবা মার কাছে একটু পৌঁছে দেবেন। ওদের তো ফোন নেই, তাই চিঠিতেই সবকিছু লিখে দিয়েছি। নিজের বাপের বাড়ির ঠিকানাও বলে দিল মেয়েটি। আরো বলল, যেন কাল সকালেই চিঠিটা পৌঁছে দিই। কেন জানে না মুকুল না বলতে পারলো না মেয়েটাকে। আর একই জায়গায় যখন, ছোট্ট জায়গা, একটু জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে ওর বাপের বাড়ি। মুকুল মেয়েটাকে বলে নেমে গেল ট্রেন থেকে। রাস্তায় যেতে যেতে ভাবল, কখন লিখলো মেয়েটা চিঠিটা? আর ভাবতে পারছে না মুকুল। এমনিতেই সারাদিনের ধকলে ও ক্লান্ত হয়ে আছে। পরের দিন সকালে টেবিলে রাখা চিঠিটা নিয়ে মেয়েটি যে ঠিকানা বলে দিয়েছিল সেখানে পৌঁছে দিয়ে তারপর নিজের কাজে যাবে বলে ঠিক করলো মুকুল। খুব বেশি দূরে না মেয়েটার বাড়ি। মেয়েটির বাড়ি গিয়ে দরজা ধাক্কাতেই দরজা খুলল এক শীর্ণকায় চেহারার ব্যক্তি, সম্ভবত ওর বাবা। আর তার পেছনেই ওর মা আর ছোট ভাই ছিল। সবাইকে দেখেই মনে হচ্ছিল খুব অভাবেই ওদের দিন কাটছে। মুকুল বলল, আপনার মেয়ে বাবলি আপনাদের জন্য এই চিঠিটা দিয়েছে। কাল আমার সঙ্গে ওর ট্রেনে দেখা হয়েছিল। আমার বাড়ি এখানেই। এই কথাটা জেনে ও চিঠিটা আমায় দিয়েছিল আপনাদের দেওয়ার জন্য। মেয়ের কথা শোনা মাত্রই ওর বাবা মায়ের চোখ জলে ভিজে গেল। বলল, আমরা দুজনেই চোখে কম দেখি বাবা। যদি তোমার হাতে 10 মিনিট টাইম থাকে
তাহলে চিঠিটা একটু পড়ে দেবে? মুকুলের অনেক কাজ পেন্ডিং ছিল। 4টে নতুন বডি এসেছে, সবই পোস্টমর্টম হবে। ও না পৌঁছাতে পারলে কাজে অনেক দেরি হয়ে যাবে। তা সত্ত্বেও ও না করতে পারল না বাবলির বাবা মাকে। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। চিঠিতে যা লেখা ছিল তা ঠিক এরকম: শ্রী চরণেশু বাবা মা, তোমরা আমার প্রণাম নিও। তোমরা যখন এই চিঠিটা পাবে, জানি না আমি ততক্ষণে বেঁচে থাকবো কিনা। আমার শ্বশুর বাড়ির লোকজন যখন জানতে পারলো আমি মা হতে চলেছি, তখন ওরা তোমাদের কিছুতেই জানাতে দিল না। অনেক চেষ্টা করেও আমি তোমাদের জানাতে পারিনি এই খবরটা। ওরা জোর করে ডাক্তার দেখিয়ে আমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা পরীক্ষা করলো। আর যখন জানতে পারলো সেটি মেয়ে সন্তান, তখন থেকেই আমার জীবন আরো দুর্বিষহ করে তোলে ওরা। প্রথম ঘরেতেই অনেক চেষ্টা করলো আমার গর্ভজাত সন্তানকে হত্যা করার। কখনো সাবান জল গুলে মেঝেতে ফেলে দিয়ে, কখনো বা সিঁড়ি দিয়ে নামবার মুখে তেল ফেলে দিয়ে আমার বাচ্চা নষ্ট করার চেষ্টা করছিল। কিন্তু প্রতিবারই আমিও আমার সন্তান বেঁচে যাই। এরপর ওরা আমাকে অ্যাবর্শনের জন্য বলে। আমি ওদের বলে দিই আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কাউকে মারতে দেব না। শেষ পর্যন্ত ওরা আমার খাবারের সঙ্গে কোনো ভণ্ড তান্ত্রিকের দেওয়া ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। রাত্রেবেলা আমি নিজের অজান্তেই সেই খাবার খেয়ে নিই। তারপর থেকেই আমার শরীর খারাপ লাগতে শুরু করে। জানো মা, আমি যখন খাচ্ছিলাম নিজের সন্তানের জন্য, ওকে সুস্থ রাখবার জন্য, তখন আমার শ্বশুর বাড়ির লোকজন এসে আমাকে সেসব কথা বলে। কিভাবে ওরা আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করছে সব শুনে আমার শরীর খারাপ করছিল। আমি দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়ি। একটা কাগজে তোমাদের জানাবার জন্য সব লিখে রাখি, কারণ আমি বুঝতে পারছিলাম আমি আর বাঁচব না, আর রক্ষা করতে পারবো না আমার সন্তানকে। চিঠিটা আমি আমার হাতের মুঠোয় বন্দি করে চিরনিদ্রায় শায়িত হয়েছিলাম। চিঠিটা পড়তে পড়তে মুকুলের চোখ ওর নিজের অজান্তেই জলে ভরে উঠল। আর বাবলির মা বাবা ওখানেই স্তম্ভিত হয়ে রইল। মুকুল কোনো কথা বলতে পারছিল না। কি বলবে, কি বলেই ওদের সান্ত্বনা দেবে? ও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। কোনো কথা না বলে ও নিজের কাজে বেরিয়ে পড়ল। কিছু বলার বা ভাববার মতো অবস্থায়ও তখন নেই। মর্গের বাইরে আজ বেশ ভিড়। অনেকগুলো বডি আছে আজ, টাইমও লাগবে। তাই কাল রাতে যে বডিটা এসেছিল ওটারও পোস্টমর্টম হবে। মুকুল একটা একটা করে বডি ছাড়ছে পোস্টমর্টমের জন্য। হয়ে গেলে যথাস্থানে রাখবারও ব্যবস্থা করছে। সবশেষে কাল রাতে যে বডিটা এসেছিল ওটাকে পোস্টমর্টমের জন্য টেবিলে তুলতে বলল। কিন্তু এ কি দেখছে মুকুল? এ তো কাল রাতে ট্রেনে পরিচিত হওয়া মেয়েটা, মানে বাবলি। চোখ কচলে ভালো করে দেখল মুকুল। হ্যাঁ, এটা তো ঠিকই দেখছে মুকুল, এ তো বাবলি। আর ওর হাতের মুঠোয় বা বন্দি ওটা কি? একটা কাগজের টুকরো মনে হচ্ছে। কাছে গিয়ে মুকুল ওর মুঠো খোলবার চেষ্টা করলো। শক্ত হয়ে গেছে পুরো বডিটা। তাও অনেক চেষ্টা করে বের করলো কাগজটা। ফোল্ড করা একটা চিঠি। মুকুল তাড়াতাড়ি চিঠিটা খুলল। এ কি দেখছে মুকুল? অবিকল এই একই চিঠি তো আজ সকালেও বাবলির বাবা মার কাছে পড়েছে। সেই একই হাতের লেখা, একই ভাষা, হুবহু একই চিঠি। চিঠিটা টেবিলে রেখে মুকুল বাইরে বেরিয়ে এলো। কেমন যেন ওর শরীর খারাপ লাগছিল। বাইরে এসে ও আরো স্তম্ভিত। বাবলির বাবা আর মা
বাইরে বসে কাঁদছে। ওকে দেখে ওরা বলল, মুকুল ওখান থেকে বেরিয়ে আসার পরই ওদের পাশের বাড়িতে কেউ ফোন করে জানায় ওরা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মর্গের কাছে চলে আসে, না হলে ওদের মেয়ের সঙ্গে আসলে কি হয়েছিল তা ওরা কিছুই বুঝতে পারবে না। বাবলির শ্বশুর বাড়ির লোকজনরা ওদের না জানিয়েই এটাকে সুইসাইড বলে চালিয়ে ওদের মেয়ের সৎকার করে দেবে। মুকুলের কাছে এবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে গেল। তার মানে এটা বাবলি। মুকুলের মাধ্যমে ও নিজের বাবা মাকে জানাতে চেষ্টা করেছিল সব ঘটনা, যাতে তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের শাস্তি এই নরপশুগুলো পায়। মুকুলও নিজের মনে মনে বলে উঠল, এদের ছাড়া যাবে না, কিচ্ছুতেই না। দুটো নিষ্পাপ প্রাণকে হত্যার শাস্তি তো এদের পেতেই হবে, না হলে যে বাবলির আত্মা কোনোদিনও শান্তি পাবে না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য।